অল্প অল্প সময় অল্প পড়া শেষ করতে। আচ্ছা, আজকে হচ্ছে অ্যাডিপোজ টিস্যুটা বলবো। এটা আসলে আমার নিজের বলার খুবই কম মানে আছে, এটা মানে বোঝানোর কিছুই নেই, বেশিরভাগ এটা মানে ডেসক্রিপটিভ আর কি। আচ্ছা, অ্যাডিপোজ টিস্যুর ফাংশনটা আমরা ফার্স্টে খেয়াল করবো। মানে অ্যাডিপোজ টিস্যুর মেইন ফাংশন হচ্ছে যে আমাদের বডিতে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে স্টোর করে রাখা। এটা হচ্ছে 1 নম্বর ফাংশন, স্টোরেজ অফ ফ্যাট। ঠিক আছে, স্টোরেজ অফ ফ্যাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন, মানে আমাদের যখন আহ, মানে আমরা যখন না খেয়ে থাকি ওই টাইমটাকে বলে স্টারভেশন। স্টারভেশনের সময় আমাদের বডিতে বেশ কিছু ইমার্জেন্সি তোমার হচ্ছে নিউট্রিশন স্টোর থাকে, সেই স্টোর থেকে হচ্ছে আমাদের বডি তোমার নিউট্রিয়েন্ট ভেঙে নিয়ে ইউটিলাইজ করে যখন আমরা না খেয়ে থাকি কোনো কারণে। ফার্স্ট স্টোরটা হচ্ছে আমাদের লিভারের গ্লাইকোজেন স্টোর, ওইটা শেষ হয়ে গেলে তারপর ইউজ করা হয় ফ্যাট স্টোরেজটা। ঠিক আছে, তো এই ফ্যাট স্টোরেজ অফ ফ্যাট এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফাংশন অফ অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু মানে বাংলায় হচ্ছে যে মানে চর্বি আর কি। ঠিক আছে, ওটাই। ঠিক আছে, এছাড়া থার্মাল ইনসুলেশন, থার্মাল ইনসুলেশন এটা তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে, তো সাপোজ আমাদের স্কিন আছে, এখন স্কিনের নিচে হচ্ছে একটা ফ্যাটের লেয়ার থাকে। এর মাধ্যমে যে সুবিধাটা হয় যে আমাদের বডির যে ইন্টারনাল অর্গান গুলা আছে, যেমন লিভার, স্প্লিন, স্টমাক, ইন্টেস্টাইন ইত্যাদি, এগুলা থেকে খুব সহজে হিট লস বা খুব সহজে হিট গেইন হয় না। কারণ হিটটা তোমার বেসিক্যালি ট্র্যাপ হয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ অ্যাডিপোজ টিস্যু। ধরো এই যদি হয় স্কিন আর এই যদি হয় ধরো ইন্টারনাল অর্গান গুলা, এর মধ্যে হচ্ছে তোমার যে লেয়ার অফ অ্যাডিপোজ টিস্যু থাকে, এজন্য হিটের এক্সচেঞ্জটা খুব ইজিলি হয় না, অনেক স্লোলি হয় হিটের এক্সচেঞ্জটা। তো থার্মাল ইনসুলেশন। ঠিক আছে, এছাড়া তোমার আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি, মানে এটা আসলে বডির যেই তোমার এক্সট্রা স্পেস গুলা, সেই এক্সট্রা স্পেস গুলা সে অকুপাই করে রাখে। ঠিক 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 আছে, জিনিসটা একটা এরকম যে আমরা যখন ধরো তোমরা অনেক সময় দেখেছো যে দোকান থেকে তোমার কাচের জিনিসপত্র কিনে যখন বাক্সে ভরা হয়, তখন ওই বাক্সে হচ্ছে তোমার কিছু এক্সট্রা কাগজ, শোলা এগুলো দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেন তোমার ওই ধরো একটা বক্সে তুমি ধরো অনেকগুলো কাচের গ্লাস, প্লেট ইত্যাদি ভরছো, তখন বাকি এক্সট্রা যে স্পেস গুলা ওইখানে হচ্ছে তুমি শোলা, কাগজ ইত্যাদি ভরে দিলা। এগুলো দেওয়ার একটাই কারণ, টু ফিল আপ দ্য এক্সট্রা স্পেস। এক্সট্রা স্পেসটা ফিল আপ করা এখানে কেন করা হচ্ছে? কারণ এর মধ্যে ভঙ্গুর জিনিসগুলো যেন একটা একটার সাথে বাড়ি খেয়ে ভেঙে না যায়। ঠিক তেমনি আমাদের বডিতে অনেক অর্গান আছে, যেমন লিভার, তারপর ধরো কিডনি ইত্যাদি। ঠিক আছে, এখন এই অর্গানগুলোর মধ্যে কিন্তু অনেক স্পেস আছে। এই স্পেসটা যদি হচ্ছে কোনো কারণে, মানে এই স্পেসটা থাকার মানে উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা অর্গান যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। এখন ধরো লিভার আর কিডনি এর মধ্যে কিন্তু কিছুটা হলো ফ্যাট আছে, মানে এই ফ্যাটটা যদি না থাকতো তাহলে কিন্তু লিভারটা এত বড় অর্গান, এর চাপে কিন্তু কিডনিটা অলমোস্ট চ্যাপ্টা হয়ে যাইতো। ঠিক আছে, ঠিক মানে একইভাবে আমাদের শরীরের বিভিন্ন অর্গান আছে, এর চারপাশে যে পোটেনশিয়াল স্পেসটা এটা অনেকাংশে ফ্যাট দ্বারা অকুপাইড থাকে। সো ইট অকুপাইজ দ্য এক্সেস স্পেস অথবা এমটি স্পেস, occupies the empty space between different tissues. এছাড়া তোমার আরেকটা জিনিস যে এটা কিন্তু কোনো কোনো অর্গানকে তার জায়গায় ধরে রাখতে সহায়তা করে। যেমন আমি কিডনির এক্সাম্পলে আসি, কিডনির চারপাশে কিন্তু কয়েক লেয়ারের ফ্যাট আছে, 2 লেয়ারের ফ্যাট আছে। একটা আছে তোমার প্যারানেফ্রিক ফ্যাট, সরি পেরিনেফ্রিক ফ্যাট, তার বাইরে আছে প্যারানেফ্রিক ফ্যাট। এই 2 লেয়ারের ফ্যাটের জন্য কিন্তু কিডনিটা তার জায়গায় বসে থাকে। খেয়াল করো, কিডনিটা কিন্তু কোনো ন্যাচারাল সাপোর্ট খুব একটা নেই, এক্সেপ্ট দিস পেরিনেফ্রিক এন্ড প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে কিডনিটা কিভাবে, তার কিডনিটা কেন আমাদের পেলভিসে এসে পড়ে থাকে না?
কিডনিটাকে তার জায়গায় ধরে রাখে এই ফ্যাটটা। তাহলে ইট 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 হেল্পস টু কিপ অর্গানস ইন দেয়ার প্লেসেস। আমি শুধু কিডনির এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সব মানে আরো অন্যান্য অর্গানের ক্ষেত্রে এটা সত্য। এছাড়া হচ্ছে তোমার কিডনি মানে অ্যাডিপোস টিস্যু, যে তোমার এই যে এই দুইটা ফাংশন থেকে আরেকটা কথা আসে, ইট হেল্পস অ্যাজ এ কুশন, অথবা শক অ্যাবজর্বার। এটা তোমার যেরকম ইন্টারনাল অর্গানের ক্ষেত্রে সত্য, ঠিক তেমনি এক্সটার্নাল অর্গানের ক্ষেত্রে সত্য। যেমন আমাদের এক্সটার্নাল অর্গান, যেমন আমাদের স্কিনে ফ্যাট আছে, এজন্য কেউ ঘুষি মারলেই সরাসরি সেই ঘুষি আমাদের বোনসে বা ইন্টারনাল অর্গানে চলে যায় না, সেই ঘুষিটা অনেকটা বড় একটা অংশ আমাদের স্কিনের নিচে যে ফ্যাট আছে সেটা গ্রহণ করে। তারপর আমাদের যে হিল, তারপর আমাদের যে পাম আছে, সেখানেও কিন্তু প্যাড অফ ফ্যাট আছে। এর জন্য কিন্তু আমরা হাঁটতে পারি, বা পাম দিয়ে আমরা কোনো কিছু আঁকড়ে ধরতে পারি। ঠিক, মানে একটা কুশনিং ইফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাডিপোস টিস্যু ফাংশনের মধ্যে আর তেমন কোন ইম্পর্টেন্ট কথা নেই। একটু রাখবে এটা আলাদা করে, কেন বলা, এটা রিটেনে আলাদা করে আসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাডিপোস টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপর আমরা অ্যাডিপোস টিস্যু ক্লাসিফিকেশন আছে একটা, ক্লাসিফিকেশনটা একটু দেখি। অ্যাডিপোস টিস্যু বেসিক্যালি দুই রকমের। দাঁড়াও। আচ্ছা, একটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোস টিস্যু, একটা হচ্ছে ব্রাউন। হোয়াইট আর ব্রাউন, ঠিক আছে। এদের সম্পর্কে ডিটেলসে যাব আমি কিছুক্ষণের মধ্যে, বাট অ্যাজ এ হোল যদি আমি একটা গ্রস আইডিয়া দিই, এটার কাজ মেইনলি হচ্ছে ফ্যাট স্টোরেজ। মেইন ফাংশন, মেইন ফাংশন ফ্যাট স্টোর করে রাখা। আর এর মেইন ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ হিট। ঠিক আছে, শোনো এখানে এই যে স্টোরেজ অফ ফ্যাট আর থার্মাল ইনসুলেশন কথাটা বলেছিলাম না, এই থার্মাল ইনসুলেশনটা দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে যে তোমার বাই স্লোয়িং ডাউন হিট ট্রান্সফার, বাই স্লোয়িং ডাউন দ্য ট্রান্সফার অফ হিট। খুব দ্রুত হিট ট্রান্সফার হয় না, এজন্য টেম্পারেচারটা বজায় থাকে, বাই স্লোয়িং ডাউন দ্য ট্রান্সফার অফ হিট। এবং অলসো ব্রাউন অ্যাডিপোস টিস্যু ক্যান প্রডিউস হিট। ব্রাউন অ্যাডিপোস টিস্যু ক্যান প্রডিউস হিট। ঠিক আছে, আমার হাতে লেখাটা আজকে এক্সট্রা খারাপ, তোমরা কিছু মনে করো না, যদি কোনোটা বুঝতে না পারো আমাকে বললো। ব্রাউন অ্যাডিপোস টিস্যু ক্যান প্রডিউস হিট। আচ্ছা, তাহলে এদের আরো অনেক ফাংশন আছে, বাট অ্যাজ এ হোল যদি তোমরা মনে রাখতে চাও, হোয়াইট অ্যাডিপোস টিস্যুর মেইন ফাংশন হচ্ছে ফ্যাট স্টোরেজ, আর ব্রাউন অ্যাডিপোস টিস্যুর মেইন ফাংশন হচ্ছে হিট প্রোডাকশন। ঠিক আছে, আর মরফোলজিক্যালি বা অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে এদের একটা পার্থক্য আছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আম, যে কোনো অ্যাডিপোস টিস্যুর মেইন যে সেল, সেটা নাম হচ্ছে অ্যাডিপোসাইট। মানে অ্যাডিপোস টিস্যুর মেইন সেলই হচ্ছে অ্যাডিপোসাইট। এই অ্যাডিপোসাইটের স্ট্রাকচারের দিক দিয়ে একটু পার্থক্য আছে এই দুইটার মধ্যে। হোয়াইট অ্যাডিপোস টিস্যুতে যে অ্যাডিপোসাইট থাকে সেটা কেমন, আর ব্রাউন অ্যাডিপোস টিস্যুতে যেই অ্যাডিপোসাইট থাকে সেটা কেমন, সেটা হচ্ছে দেখো, হোয়াইট অ্যাডিপোস টিস্যুতে এরকম ফার্স্টে একটা নিউক্লিয়াস থাকে এরকম, দেন পুরা সেলের বাকি অংশটা জুড়ে একটা লার্জ একটা ফ্যাট ভেসিকল থাকে। সিঙ্গেল এবং লার্জ একটা ফ্যাট ভেসিকল। আচ্ছা, আসলে এটা এইভাবে দেখানো ঠিক হচ্ছে না, তোমাদেরকে সাদা রঙের ইতে দেখাই দাঁড়াও। দেখো, এই হচ্ছে একটা সেল। সেলের একটা কোনায় নিউক্লিয়াসটা এরকম চেপে থাকে,
আর পুরা সেলের বাকি অংশটা একটা ফ্যাট, একটা সিঙ্গেল ফ্যাট ড্রপলেট অথবা একটা সিঙ্গেল ফ্যাট ভেসিকল দিয়ে অকুপাই করা থাকে। লেগে যাচ্ছে এখানে। মানে পুরো সাইটোপ্লাজমটা একটা সিঙ্গেল ফ্যাট ভেসিকল দিয়ে অকুপাই করা থাকে। কালার আমি যদি চাইলে কালারও করতে পারি, এটা ইয়েলো কালার যদি দেই, ফ্যাটের কালার। ঠিক আছে। আচ্ছা, আর ব্রাউন এডিপোস টিস্যুটা কেমন থাকে একটু খেয়াল করো। ব্রাউন এডিপোস টিস্যুতে হচ্ছে মাল্টিপল ফ্যাট ভেসিকল থাকে, একটা না। এই যদি হয় একটা সেল, এখানে নিউক্লিয়াসটা তোমার সেন্ট্রালি থাকে, সেন্ট্রালি থাকে। তাছাড়া সেলে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। যেহেতু মানে হিট প্রোডাকশন করে বা এটিপি, ইন ফর্ম অফ এটিপি, মাইটোকন্ড্রিয়া থাকে প্রচুর। আর মাল্টিপল স্মল ফ্যাট ফ্যাট ড্রপলেট থাকে, মাল্টিপল স্মল ফ্যাট ড্রপলেট থাকে। এগুলোর কালার করে দেখানো যায়। ঠিক আছে, তাহলে তাহলে দুইটা অ্যাডিপোস টিস্যুতে যে অ্যাডিপোসাইট গুলো পাওয়া যায়, ওদের মেইন অ্যাপিয়ারেন্সে পার্থক্যটা কি তাহলে দেখো। এখানে তোমার সিঙ্গেল লার্জ ফ্যাট ড্রপলেট, সিঙ্গেল লার্জ ফ্যাট ড্রপলেট এবং নিউক্লিয়াস পুশড টু পেরিফেরি। এই যে সিঙ্গেল লার্জ ফ্যাট ড্রপলেট। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার এখানে মাল্টিপল স্মল ফ্যাট ড্রপলেট অথবা ফ্যাট ভেসিকল যাই বলো প্রেজেন্ট, এবং এই সেলগুলো অ্যাবান্ডেন্ট ইন মাইটোকন্ড্রিয়া। প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে ব্রাউন অ্যাডিপোস টিস্যুর সেলগুলোতে। যেহেতু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, এজন্য এদেরকে অ্যাজ এ হোল এদের কালারটা ইয়েলো হয় না, এদের কালারটা একটু ব্রাউনিশ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটাকে ব্রাউন অ্যাডিপোস টিস্যু বলা হয়ে থাকে। আর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এখানে যদি সিঙ্গেল ফ্যাট ড্রপলেট থাকে, এই জন্য অ্যাডিপোস টিস্যুটাকে বলা হয় ইউনিলোকুলার, ইউনিলোকুলার অ্যাডিপোসাইট। আর এগুলোকে বলা হয় মাল্টি লোকুলার অ্যাডিপোসাইট, মাল্টি লোকুলার অ্যাডিপোসাইট। আর বলা যায়, আচ্ছা একটা জিনিস আছে, এটা একটু পরে বলতাম আমি, বাট এখনই বলে দিই। আমরা যখন হিস্টোলজি স্লাইড প্রিপেয়ার করি, হিস্টোলজি স্লাইড প্রিপেয়ার করার সময় তো আমরা কিছু ডাই দেই, তাই না? কিছু ডাই দেই, তারপর আমরা হচ্ছে যে তোমার কিছু পদার্থ দেই, যে পদার্থগুলো দিয়ে আমরা স্লাইডটাকে ওয়াশ করি ইত্যাদি। ঠিক আছে, তো হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপারেশনের যে অনেকগুলো স্টেপ আছে, টিপিক্যালি যে স্টেপগুলো আমরা ইউজুয়ালি যে স্টেপগুলো ফলো করি ল্যাবরেটরিতে, স্টেপগুলো ফলো করার সময় যে জিনিসটা দেখা যায় যে ডিউরিং দ্য প্রসেস, during the process of preparation of histological slide, during the process of preparation of histological slide যে পদার্থগুলো দেয়া হয়, some hydrophobic, sorry hydrophobic, হ্যাঁ হ্যাঁ সরি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক মানেই হচ্ছে লাইপোফোবিক। ঠিক আছে, মানে some hydrophilic substances are used, some hydrophilic substances are used, এবং এজন্য they wash out অথবা they cause the washout, they wash out the lipid content
অফ অ্যাডিপোসাইট। বুঝছো, তখন যে ব্যাপারটা হয়, তখন এই অ্যাডিপোসাইটটাকে আর এরকম লাগে না দেখতে। বুঝছো? কেমন লাগে দেখাচ্ছি। এই অ্যাডিপোসাইটটাকে তখন এরকম অ্যাডিপোসাইটটাকে তখন এরকম দেখায়, ঠিক আছে? সেখানে কোনো ফ্যাট দেখা যায় না। ফ্যাট দেখা যায় না মানে এই পুরো ভেসিকলটাই দেখা যায় না, হ্যাঁ, পুরো এরকম লাগে সেলটাকে এরকম লাগে। এখন তাহলে খেয়াল করো যে আমরা তাহলে যখন হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপেয়ার করে মাইক্রোস্কোপের নিচে অ্যাডিপোসাইটকে দেখি বা অ্যাডিপোস টিস্যুকে দেখি, আমরা জাস্ট এরকম অনেকগুলো সেল দেখি, যে সেলগুলো একটা কোণে নিউক্লিয়াসটা এরকম করে চাপানো, এই এরকম আর কিছু দেখি না। আমরা একটা কোণায় একটু নিউক্লিয়াসটা একটু চাপানো, আমরা এভাবেই দেখি। ফ্যাট ড্রপলেটটা দেখি না, কারণ ফ্যাট ড্রপলেটটা ওয়াশ আউট হয়ে যায়। তো এই ধরনের অ্যাপিয়ারেন্সের জন্য এই ওয়াইড অ্যাডিপোস টিস্যু বা মাল্টি বা ইউনিলকুলার অ্যাডিপোসাইটকে আরেকটা নাম দেওয়া হয় সিগনেট রিং সেল। আশা করি বুঝতে পারছো এখন কি বলতে চাচ্ছি। হিস্টোলজিক্যালি তোমার স্লাইড প্রিপেয়ার করার সময় এই ফ্যাট ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ফ্যাটটা ওয়াশ আউট হয়ে যায়, ফ্যাটটা দেখা যায় না। জাস্ট তখন নিউক্লিয়াসটা দেখা যায়, যে নিউক্লিয়াসটা একদম সেলের একটা প্রান্তে চেপে আছে। এই জন্য এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় সিগনেট রিং সেল, ঠিক আছে? আমরা সিগনেট রিং পড়েছিলাম ম্যালেরিয়ার জীবন চক্রের ওখানে, ওইটার মতোই অ্যাপিয়ারেন্সটা হয় দেখে এটাকে সিগনেট রিং সেল বলা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন হোয়াইট অ্যাডিপোস টিস্যুতে আসি। মানে মানে ডিটেলস আর কি, ঠিক আছে? হোয়াইট অ্যাডিপোস টিস্যু, তো এখানে যেটা, এখানে কি সেল থাকে আর কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে। এখানে যে সেল থাকে সেই সেলটা হচ্ছে তোমার মেইনলি অ্যাডিপোসাইট, ঠিক আছে? এছাড়া এখানে অ্যাডিপোব্লাস্ট নামে একটা সেল থাকে, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। মেইনলি তোমরা বলবো যে অ্যাডিপোসাইট, এবং অ্যাডিপোসাইটটা কেমন সেটা ইম্পর্টেন্ট, ইউনিলোকিউলার অ্যাডিপোসাইট, ঠিক আছে? আচ্ছা, আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। আচ্ছা, সেল আরো কি কিছু সেল থাকে, আরো কিছু মাইনর সেল থাকে এখানে। যেমন এখানে কিছু নর্মালি কিছু এমনিতে কিছু ফাইব্রোব্লাস্ট দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত এখানে কিছু ম্যাক্রোফেজ দেখতে পাওয়া যায়। বাট মেইন সেল হচ্ছে অ্যাডিপোসাইট, ইউনিলোকুলার অ্যাডিপোসাইট মেইন সেল। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে আছে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। অ্যাডিপো অ্যাডিপোস টিস্যুতে বা হোয়াইট অ্যাডিপোস টিস্যুতে মেইনলি রেটিকুলার ফাইবার দেখা যায়। আর গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে প্রোটোগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, এই দুটো নিয়ে নাথিং স্পেশাল, ঠিক আছে? আচ্ছা, আর এই তো অ্যাডিপোসাইটে নিয়ে তো, মানে যদি আরেকটা কথা বলতে চাই, এখানেই আমি এটা অ্যাড করে দেই। অ্যাডিপোসাইট কন্টেইনস অ্যাবান্ডেন্ট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে যে ফ্যাট মেটাবলিজম বা ফ্যাটের মানে মানে তোমার মানে ফ্যাট মেটাবলিজম। এই জন্য এই দুইটা সেলে প্রচুর পরিমাণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কারণ এই সেলগুলো কাজ কি, ফ্যাট আপটেক করে তাদেরকে একটা সুইটেবল ফর্মে স্টোর করে রাখা, অথবা এই ক্ষেত্রে সে কি কিছু নতুন ফ্যাট তৈরিও করে ফর যে ফর জেনারেশন অফ এটিপি। তো এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। আমরা জানি যে ফ্যাট বা লিপিড মেটাবলিজমের যে প্রসেস গুলো, এদের অনেকগুলোই কিন্তু এটি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই তো আম,
তাহলে আমরা আর কি বাকি আছে আমাদের এখানে দেখি। আচ্ছা, আর হচ্ছে এখন আসি ব্রাউন এডিপোস টিস্যুতে একটু আসি। শোনো, মেইনলি অ্যাজ এ হোল অ্যাডিপোস টিস্যুর যত ফাংশন বললাম সবই হোয়াইট অ্যাডিপোস টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য। ব্রাউনের ক্ষেত্রে এক্সট্রা ফাংশনটা মেইনলি হচ্ছে তোমার হিট প্রোডাকশন। এটা নিয়ে আমি বলতেছি একটু পরে। আহ বাট তোমাদেরকে যেটা জিজ্ঞেস করা হবে পরীক্ষায়, যে হোয়াইট অ্যাডিপোস টিস্যুটা আমাদের সাবকিউটিনাস ফ্যাটে পাওয়াই যায় সব জায়গায় অহরহ কমনলি, বাট ব্রাউন অ্যাডিপোস টিস্যু পাওয়া যায় এমন কয়েকটা স্পেসিফিক লোকেশনের নাম জানতে চাই। যেমন অ্যারাউন্ড কিডনি পাওয়া যায় ব্রাউন অ্যাডিপোস টিস্যু। মানে কিডনির চারপাশে পুরাটাই কিন্তু ব্রাউন না, কিছু হোয়াইট আছে কিছু ব্রাউন আছে, বাট ব্রাউনটা আর আরো অনেক জায়গায় পাওয়া যায়, এর মধ্যে কিডনির চারপাশে একটা উল্লেখযোগ্য জায়গা। এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডে পাওয়া যায় বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। অ্যারাউন্ড দ্য অ্যাওর্টা পাওয়া যায়, অ্যারাউন্ড অ্যাওর্টা এবং ইন মিডিয়াস্টিনাম। এই কয়েকটা জায়গার নাম বলতে পারলেই হবে। এই কয়েকটা জায়গায় ব্রাউন এডিপোস টিস্যু স্টোর করা থাকে, ঠিক আছে। আর কি প্রশ্ন আসে এখান থেকে? এটা তো মাত্র বললামই যে এটা ওয়াই ব্রাউন, কারণ এখানে যে অ্যাডিপোসাইট গুলা, এটা হচ্ছে মাল্টি লোকিউলার অ্যাডিপোসাইট, প্লাস দে হ্যাভ অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া। এই অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়ার প্রেজেন্সের জন্যই দে অ্যাপিয়ার ব্রাউন, দে অ্যাপিয়ার ব্রাউন। আর হচ্ছে ব্রাউন অ্যাডিপোস টিস্যুর ফাংশন, ফাংশন হচ্ছে হিট প্রোডাকশন, একটা বললামই। হিট প্রোডাকশন, এই একটা নাম হচ্ছে থার্মোজেনেসিস। এই যে আমরা যে গরম রক্ত বিশিষ্ট প্রাণী, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু হোল্ড করো, একটু একটা সেকেন্ড, একটু একটা মিনিট তোমাদেরকে টাইম দিচ্ছি, আমার একটু একটা মিনিট টাইম লাগবে একটু।
এর মাঝখানে কলটা রিসিভ করে। আচ্ছা, তো যেটা বলছিলাম, অ্যাডিপোজ টিস্যুর ফাংশন হিট প্রোডাকশন বা থার্মোজেনেসিস। আমাদের বডি টেম্পারেচার যে সবসময় মেনটেন হয় 36 ডিগ্রি সেলসিয়াস, 36.6। আমাদের বডি টেম্পারেচার কিন্তু এক্সটার্নাল টেম্পারেচারের সাথে ভ্যারি করে না, বাইরে ঠান্ডা থাক গরম থাক বডি টেম্পারেচার একরকমই থাকে। এই কাজটা অনেকাংশে করে হচ্ছে তোমার অ্যাডিপোজ টিস্যু। মানে হ্যাঁ, এটা কন্ট্রোল, এই টেম্পারেচারটা মেনটেন করে বা কন্ট্রোল করে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। বাট আলটিমেটলি হিটটা প্রোডাকশন করার ক্ষেত্রে তো অনেকগুলো জিনিসকে কাজ করতে হয়, মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্রাউন অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে। আর হচ্ছে তোমাদেরকে এখন জাস্ট একটু করে বলি এটা কিভাবে উৎপত্তি হয় অ্যাডিপোজ টিস্যুর। আমাদের বডিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ট্রা ইউটেরাইন লাইফে একটা ফিটাসের যে অংশটা থেকে পরবর্তীতে কানেকটিভ টিস্যু তৈরি হয়, ওই টিস্যুটাকে কি বলা হয়? টিস্যুটাকে বলা হয় মেজেনকাইমাল টিস্যু। একটা ফিটাসের বা একটা ইন্ট্রা-ইউটেরাইন লাইফে বডির যে পার্ট থেকে পরবর্তীতে কানেকটিভ টিস্যুর জন্ম হয়, এটাকে বলা হয় মেজেনকাইমাল টিস্যু, ঠিক আছে। তো মেজেনকাইমাল টিস্যু থেকেই হচ্ছে আসে স্পেশাল টাইপের সেল, এর নাম হচ্ছে প্রি অ্যাডিপোসাইট অথবা এটা একটা নাম হচ্ছে অ্যাডিপোব্লাস্ট। এখান থেকে অ্যাডিপোসাইট আসে। এটা হচ্ছে তোমার, তুমি যদি বলতে চাও উৎপত্তি, হাউ অ্যাডিপোসাইট ইজ ডিরাইভড, ঠিক আছে। আর এই তো অ্যাডিপোজ টিস্যু নিয়ে আর কিছু বলার নাই। এখন আমাদের আগে একটা জিনিস একটু বাকি ছিল, গ্ল্যান্ড। আমি একটু শেষ করে দিই। গ্ল্যান্ড আসলে এপিথেলিয়াল টিস্যুর পার্ট ছিল, বলা হয়নি এতদিন মাঝখান দিয়ে। তোমরা নিশ্চয়ই তো অনেকে গ্ল্যান্ডটা পড়ে ফেলছো নিজে থেকে, আমি একবার একটা পিডিএফ দিয়েছিলাম, সেখানে গ্ল্যান্ড ছিল। গ্ল্যান্ড থেকে কিছু বলার বাকি আছে কিনা। ঠিক আছে, আমি গ্ল্যান্ড নিয়ে একটু আবার হালকা ডিসকাশন করে দিই। গ্ল্যান্ড হচ্ছে তোমার, এটা বেসিক্যালি একটা এপিথেলিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। এপিথেলিয়াল ডেরিভেটিভ, কারণ দেখো এই যদি হয় এপিথেলিয়াল টিস্যু, গ্ল্যান্ডও কিন্তু এরকম জাস্ট এপিথেলিয়াল টিস্যুর একটা স্পেশাল মডিফিকেশন, ঠিক আছে। মানে এইভাবে এপিথেলিয়াল টিস্যুটা যদি সাব অ্যাডজাসেন্ট কানেকটিভ টিস্যুর মধ্যে ঢুকে যায়, ঢুকে যে ইভেনচুয়ালি যদি এরকম একটা অংশ বানায় ফেলে, এটাই এক প্রকার গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে দেখো একটা গ্ল্যান্ডের পার্টস কি কি। গ্ল্যান্ডের পার্টস আছে, এটা হচ্ছে তোমার লাইনিং এপিথেলিয়াম বা সারফেস এপিথেলিয়াম, এটা কিন্তু গ্ল্যান্ড প্রপার পার্ট না। এই হচ্ছে তোমার গ্ল্যান্ডটা, গ্ল্যান্ডের যেই মেইন অংশটা, ঠিক আছে। আর এখানে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট একটা পার্ট থাকে, এই অংশটা, যে অংশটা লাইনিং এপিথেলিয়ামের সাথে গ্ল্যান্ডকে কানেক্ট করে, এই অংশের নাম হচ্ছে ডাক্ট। আবার অনেক গ্ল্যান্ডে তোমার এই ডাক্ট থাকে না, ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে যায়। লাইনিং এপিথেলিয়ামটা এভাবে ইনটেক্ট থাকে, গ্ল্যান্ড এভাবে ইনটেক্ট থাকে, মাঝখানে কোনো ডাক্ট থাকে না, ঠিক আছে। তো একটা গ্ল্যান্ডে যদি ডাক্ট থাকে, তাহলে ওটাকে বলবো আমি এন্ডোক্রাইন, সরি, একটা গ্ল্যান্ডে যদি ডাক্ট থাকে, ডাক্ট প্রেজেন্ট থাকলে আমি সেটাকে বলবো এক্সোক্রাইন গ্ল্যান্ড, অন্ত মানে বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি ডাক্ট না থাকে, সেটাকে বলবো এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কিভাবে সিক্রেশন পাঠায়? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের চারপাশে অনেক ব্লাড ভেসেল থাকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন গুলো ডিরেক্ট ওই ব্লাড ভেসেলে পাঠায়। এই ব্লাড ভেসেলের মাধ্যমে সিক্রেশনটা দূরবর্তী জায়গায় ছড়িয়ে যায়, ঠিক আছে। তাহলে
এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন পাঠায় ডাক্টে, সেখান থেকে এটা যায় সারফেস এপিথেলিয়াম, অর্থাৎ লোকালি যেখান থেকে বের হইলো ওর কাছাকাছি কাজ করে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোথায় কাজ করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এই সিক্রেশনটা যায় ব্লাডে, ব্লাড ভেসেলে। এই ব্লাড ভেসেলে যে সিক্রেশনটা মানে বডির ডিস্টেন্ট অর্গানস চলে যেতে পারে। সো এই গ্ল্যান্ডের সিক্রেশন গুলো দে অ্যাক্ট রিমোটলি, ঠিক আছে, দূরে, যেখানে তৈরি হলো তার থেকে দূরবর্তী কোনো অর্গানে কাজ করতে পারে। আচ্ছা, যেহেতু আমি এন্ডোক্রাইন এক্সোক্রাইন ওয়ার্ড দুটো বললাম, আচ্ছা থাক, একটু পরে আসতেছি। গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা তো বললাম, তাই না, যে তোমার, আচ্ছা, গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা তোমাদেরকে আমি একটু সিস্টেমেটিকলি একটু ফার্স্টে তাহলে বলে দেই। ফার্স্ট দেয়ার ইজ এ সারফেস এপিথেলিয়াম, ঠিক আছে। দেন সারফেস এপিথেলিয়ামে যে জায়গাটা থেকে গ্ল্যান্ড অ্যারাইজ করবে সেই জায়গাটাতে তোমার টিস্যু প্রলিফারেশন হয়, ঠিক আছে। তাহলে দুই দুই নাম্বার স্টেপ হচ্ছে টিস্যু প্রলিফারেশন। যে জায়গাটাতে টিস্যু প্রলিফারেশন হলো এই অংশটা একটা সময় সাব এপিথেলিয়াল অ্যাডজাসেন্ট, যে সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু, সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যুতে ইনভেশন করে। তাহলে ইনভেশন, থার্ড স্টেপ হচ্ছে ইনভেশন অফ দ্য প্রলিফারেটেড এপিথেলিয়াম ইনটু দ্য সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তাহলে invasion of the invasion of the proliferated epithelium into the subepithelial connective tissue। এরপর আরো কিছু ফার্দার ডিফারেন্সিয়েশন হয়, ফার্দার ডিফারেন্সিয়েশন আলটিমেটলি গ্ল্যান্ড তৈরি হয়, ঠিক আছে। এই হচ্ছে গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, মেইনলি 4টা স্টেপ, ঠিক আছে। 5 নাম্বার স্টেপটা হচ্ছে তোমার ডাক্ট সম্পর্কিত। ডাক্ট মে পারসিস্ট, if persists it's called exocrine gland. Duct may disappear. If it disappears it is called endocrine gland. যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে এটাকে আমরা বলি এন্ডোক্রাইন। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন আমরা গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন করব। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকভাবে গ্ল্যান্ডকে ক্লাসিফাই করা যায়। ফার্স্টে যেটা বললাম, অ্যাকর্ডিং টু লোকেশন অফ সিক্রেশন, সিক্রেশনটা কোথায় হচ্ছে, বা অথবা গ্ল্যান্ডের সিক্রেটেড ম্যাটার গুলো কোথায় কাজ করছে তার উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন এন্ডোক্রাইন, মানে যে দুটো বললাম, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, একটা টার্ম আছে প্যারাক্রাইন, টার্ম আছে অটোক্রাইন। তাহলে এই ক্লাসিফিকেশনটা কি 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 কিসের উপর ভিত্তি করে? বেসড অন লোকেশন অফ অ্যাকশন অফ সিক্রেটেড পার্টিকেল, অ্যাকশন অফ সিক্রেশন অফ দ্য গ্ল্যান্ড, মানে এই গ্ল্যান্ডের সিক্রেশনটা কোথায় কাজ করে এর উপর ভিত্তি করে এই গ্ল্যান্ডকে 4 ভাগে ভাগ করা যায়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি বললাম, এই গ্ল্যান্ডে কোনো ডাক্ট নাই, সিক্রেশনটা উন্মুক্ত হয় ব্লাডে, ব্লাডে যে এটা ইট অ্যাক্টস অন ডিস্টেন্ট অথবা রিমোট অর্গানস, অ্যাক্টস অন ডিস্টেন্ট অথবা রিমোট অর্গানস, ঠিক আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা কোথায় কাজ করে? এক্সোক্রাইন গ্ল্যান্ডটা হচ্ছে তোমার, আচ্ছা সরি, এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডের কোনো ডাক্ট নাই, মানে ডাক্ট আছে, এটা তোমার ডাক্ট দিয়ে সারফেস এপিথেলিয়ামে যায়, এপিথেলিয়ামে যে ওই জাস্ট ওই জায়গায় লোকালি অথবা নিয়ার বাই কাজ করে, ডিস্টেন্ট অর্গানে কাজ করে না, এটা জাস্ট লোকালি অথবা নিয়ার বাই কাজ করে, ঠিক আছে।
প্যারাক্রাইনটা দেখো, প্যারাক্রাইন যে গ্ল্যান্ড গুলো, এদের ডাক থাকে না। এটা ধরো এরকম একটা সেল চারপাশে, মানে ধরো কিছু সেল আছে, এই সেল থেকেই সিক্রেশন বের হয়ে ওই মানে এই এই একটা গ্ল্যান্ডের সেল যেই এপিথেলিয়ামে অবস্থিত, ঠিক সেই সেম এপিথেলিয়ামের অন্যান্য সেলের উপর কাজ করে। তাহলে কোন একটা গ্ল্যান্ডের সিক্রেশন যদি ওই গ্ল্যান্ডটা যেই এপিথেলিয়ামে অবস্থিত সেম লাইনিং এপিথেলিয়ামের অন্যান্য সেলগুলোর উপরে কাজ করে, সেই সিক্রেশনটাকে বলা হয় প্যারাক্রাইন সিক্রেশন। তাহলে acts on other cells, acts on other cells of the same lining epithelium. তাহলে একটা জিনিস একটু তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু এই গ্ল্যান্ডটা একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড, অর্থাৎ এই একটা সেলই কিন্তু গ্ল্যান্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে? আমরা একটু পরে আসবো ইউনিসেলুলার মাল্টিসেলুলার গ্ল্যান্ড নিয়ে, বাট অটোক্রাইন হচ্ছে একটা গ্ল্যান্ডের সিক্রেশনটা যদি এমন হয় যে যেই সেল থেকে সিক্রেশন হলো ওই সিক্রেটেড পার্টিকেলটা ওই সেলের উপর ইটসেলফ ওই সেলে কাজ করছে, তাহলে অ্যাক্টস অন দা সেল, অ্যাক্টস অন দা a secretion, it acts on the same cell it has been secreted from. ঠিক আছে, এই হচ্ছে তোমার অটোক্রাইন সিক্রেশন। তাহলে এটা হচ্ছে বেসড অন লো লো মানে সিক্রেশন অফ অথবা বেসড অন লোকেশন অফ অ্যাকশন, ঠিক আছে, কোথায় কাজ করে। এরপর আমরা যে ক্লাসিফিকেশনটা পড়বো, এই ক্লাসিফিকেশন হচ্ছে গ্ল্যান্ড, it may be unicellular gland, it may be multicellular gland. আমরা এখানে যে গ্ল্যান্ডটা দেখিয়েছিলাম শুরুতে, এইটা ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো এখানে ডাক্টেও মাল্টিপল সেল ছিল, গ্ল্যান্ড প্রপারও মাল্টিপল সেল ছিল, সেটা ছিল একটা মাল্টিসেলুলার গ্ল্যান্ড, ঠিক আছে? মোস্ট অফ দ্য গ্ল্যান্ডস অফ দ্য বডি দে মাল্টিসেলুলার গ্ল্যান্ডস, মোস্ট অফ দ্য গ্ল্যান্ডস অফ দ্য বডি। ইউনিসেলুলার গ্ল্যান্ড হচ্ছে একটা সেলের, মানে তোমার বেসিক্যালি মানে এভাবে চিন্তা করলে কিন্তু আমাদের বডির সমস্ত এপিথেলিয়াল সেলকেই স্পেশালাইজড গ্ল্যান্ড বলা যায়। তারপরও ইউনিসেলুলার গ্ল্যান্ডের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গবলেট সেল। এটা একটা ট্রু ইউনিসেলুলার গ্ল্যান্ড। গবলেট সেলটা কি? আমাদের বডির যে কোনো লাইনিং এপিথেলিয়ামে কিন্তু গবলেট সেল দেখা যায়। গবলেট সেল থেকে কি সিক্রেশন হয়? গবলেট সেল থেকে সিক্রেশন হয় মিউকাস। সরি, বানানটা ভুল হয়ে গেল, মিউকাস। আর হচ্ছে যেই সেল থেকে মিউকাস সিক্রেট হয় সেই সেলটাকে বলা হয় মিউকাস সেল অথবা মিউকাস গ্ল্যান্ড। বানান দুইটা কিন্তু ডিফারেন্ট, খেয়াল করো। এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বানানটা খেয়াল রাখো। আচ্ছা, যাই হোক, তো গবলেট সেল এটা এক প্রকার ইউনিসেলুলার গ্ল্যান্ড। এটা কাজ কি? এটা বিভিন্ন লাইনিং এপিথেলিয়ামে থাকে, এটা নিউক্লিয়াসটা থাকে এরকম নিচে, আর সিক্রেটরি ভেসিকল গুলো উপর দিকে থাকে। এটার কাজ হচ্ছে এখান থেকে মিউকাস সিক্রেট হয়ে এই মিউকাসটা অ্যাডজাসেন্ট এপিথেলিয়ামের সেলগুলোকে লুব্রিকেটেড রাখে, ঠিক আছে? লুব্রিকেটেড রাখে। সো অ্যাজ এ হোল এটাই হচ্ছে ইউনিসেলুলার গবলেট সেলের কাজ। এটা কিন্তু অনেকটা প্যারাক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে, ঠিক আছে? মানে মানে অনেকটা প্যারাক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। তাহলে এক নম্বর ক্লাসিফিকেশন ছিল এটা, এই হচ্ছে দুই নম্বর ক্লাসিফিকেশন, বেসড অন নাম্বার অফ সেলস ইন দ্য গ্ল্যান্ড। Based on number of cells in the gland.
আর একটা ক্লাসিফিকেশনে আসি এখন। সেটা হচ্ছে যেই পদার্থটা সিক্রেটেড হচ্ছে সেই সিক্রেট পদার্থটা কি, ঠিক আছে? টাইপ অফ সিক্রেশনের উপর ভিত্তি করে পেপটাইড গ্ল্যান্ড, যেখান থেকে মেনলি প্রোটিন লাইক সাবস্টেন্স রিলিজ হয়, লিপিড গ্ল্যান্ড বা হ্যাঁ এটা লিপিড প্রডিউসিং গ্ল্যান্ড, হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে, লিপিড গ্ল্যান্ড। আর হচ্ছে কার্বোহাইড্রেট গ্ল্যান্ড, মিক্সড প্রোটিন প্লাস লিপিড প্লাস কার্বোহাইড্রেট। তাহলে কোন কোন গ্ল্যান্ডের সিক্রেশন গুলো প্রোটিন লাইক? অনেক গ্ল্যান্ডই আছে। তো এক্সাম্পল হিসেবে আমি যেটা বলতে পারি যে যেমন যেমন তোমরা যদি এক্সোক্রাইন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? প্যানক্রিয়াসে আলাদা করে এক্সোক্রাইন পোর্শনও আছে, এন্ডোক্রাইন পোর্শনও আছে, ঠিক আছে? তো এখন প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনটা, বা তোমরা যদি এন্ডোক্রাইন পোর্শনও ভাবো, তোমরা যদি যদি এটা আলাদা আলাদা করে দেখো, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস বা এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এখান থেকে কি বের হয়? এখান থেকে বের হয় ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে? ডাইজেস্টিভ এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম যেমন তোমার তোমার অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, ঠিক আছে? এনজাইম মানে কি? এনজাইম বেসিক্যালি এক প্রকার প্রোটিন। সো এক্সোক্রাইন প্যানক্রিয়াস এক প্রকার প্রোটিন। আর এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে যে হরমোনগুলো বের হয় দেখো, ইনসুলিন, গ্লুকাগন, ঠিক আছে, ইত্যাদি। হচ্ছে যে পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এগুলো সবই কিন্তু পেপটাইড হরমোন, প্রোটিন জাতীয় হরমোন। সো এগুলা সবই হচ্ছে তোমার প্রোটিন জাতীয় বা পেপটাইড হরমোন। এজন্য যেই গ্ল্যান্ড থেকে এইগুলা বের হচ্ছে সেটাও কিন্তু। তারপর তোমরা যদি চিন্তা করো থাইরয়েডের কথা, থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনে কিন্তু পেপটাইড জাতীয় প্রোটিন জাতীয় সিক্রেশন, ঠিক আছে? কারণ সেখানে একটা ইম্পর্টেন্ট প্রোটিন থাকে, তার নাম হচ্ছে থাইরোগ্লোবুলিন। তার সাথে হচ্ছে তোমার আয়োডিন থাকে মিক্সড, আয়োডিন থাকে মিক্সড। থাইরয়েড গ্ল্যান্ড এক প্রকার পেপটাইড গ্ল্যান্ড, ঠিক আছে? এখন আসি লিপিড জাতীয় গ্ল্যান্ড। ইউজুয়ালি লিপিড গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে আমাদের বডিতে যেই গ্ল্যান্ড গুলা স্টেরয়েড জাতীয় হরমোন প্রডিউস করে, সেগুলো হচ্ছে তোমার লিপিড জাতীয় গ্ল্যান্ড, ঠিক আছে? মেইন এক্সাম্পল হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল কর্টেক্সের তিনটা পোর্শন আছে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা আর জোনা রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলোসাতে তৈরি হয় একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন, এটা একটা স্টেরয়েড হরমোন। জোনা ফ্যাসিকুলার তৈরি একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে কর্টিসল। জোনা রেটিকুলারিসে তৈরি হয় আমার একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। এগুলা সব অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বিভিন্ন লেয়ারে তৈরি হয়, যেমন অ্যাড্রেনাল কর্টেক্স একটা লিপিড জাতীয় গ্ল্যান্ড। এছাড়া আমাদের বডিতে, আমাদের যেমন স্কিনে, স্কিনে একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে, নাম হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড। এখান থেকে অয়েলি সাবস্টেন্স তৈরি হয় যেটা আমাদের স্কিনকে কোট করে রাখে, প্রিভেন্ট ওয়াটার লস, সিবাসিয়াস গ্ল্যান্ড। সিবাসিয়াস গ্ল্যান্ড এক প্রকার লিপিড জাতীয় গ্ল্যান্ড, ঠিক আছে? কার্বোহাইড্রেট জাতীয় গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে তোমার সালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে? আর মিক্সড সব রকম এক্সাম্পল হচ্ছে মেমারি গ্ল্যান্ড। মনে রাখবা যে বাচ্চার যে খাওয়া মিল্ক সেখানে সবকিছু থাকে, বের হয় মেমারি গ্ল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেসড অন টাইপ অফ সিক্রেশন। এটা হচ্ছে তোমার 3 নাম্বার ক্লাসিফিকেশন, ঠিক আছে?
গ্ল্যান্ডের 3 নম্বর ক্লাসিফিকেশন। গ্ল্যান্ডের 4 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে বেসড, মানে এটা মেইনলি তোমার বেসড অন দ্য কনসিস্টেন্সি অফ সিক্রেশন। বেসড অন দ্য কনসিস্টেন্সি অফ সিক্রেশন, ঠিক আছে। বেসড অন দ্য কনসিস্টেন্সি অফ সিক্রেশন 3 রকম: সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড এবং সেরোমিউকাস অথবা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনটা স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, অন্যান্য গ্ল্যান্ডের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, শোনো, সেরাস গ্ল্যান্ড মানে কি? সেরাস গ্ল্যান্ড মানে হচ্ছে এই গ্ল্যান্ডের সিক্রেশনটা হবে থিন, সিক্রেশনটা হবে ওয়াটারি, সিক্রেশনটা হবে তোমার রিচ ইন প্রোটিন প্লাস এনজাইম। থিন সিক্রেশন হবে, ওয়াটারি সিক্রেশন হবে, রিচ ইন প্রোটিন এন্ড এনজাইম হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার সেরাস গ্ল্যান্ডের সিক্রেশন। আর মিউকাস গ্ল্যান্ডের সিক্রেশনটা কি? থিক, ভিসকাস বা স্লিপারি, পিচ্ছিল। এখানে তোমার এটা হচ্ছে রিচ ইন কার্বোহাইড্রেট অথবা মিউকোপলিস্যাকারাইড। এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মিউকাস। সো অ্যাজ এ হোল মিউকাস গ্ল্যান্ডের সিক্রেশন গুলো মিউকাস, ঠিক আছে। আর তাহলে এটা থিক, হচ্ছে ভিসকাস অথবা স্লিপারি সিক্রেশন, এটা হচ্ছে রিচ ইন কার্বোহাইড্রেট অথবা মিউকোপলিস্যাকারাইড। আর সেরোমিউকাস অথবা, হ্যাঁ, সেরোমিউকাস মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল, মানে এক্সাম্পল মানে এটা এখানে তোমার কিছু মানে মিক্সড আর কি, দুইটার মাঝামাঝি, ঠিক আছে। এখানে সেরাস মিউকাস দুইটাই পাওয়া যায়। তাহলে এক্সাম্পলটা কি? আমি বলেছিলাম যে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর সালাইভারি গ্ল্যান্ড। তো আমাদের কি 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 কিছু সালাইভারি গ্ল্যান্ড আছে সেরাস, কিছু মিউকাস আর কিছু সেরোমিউকাস। এটা নামটা আমাদের মুখস্থ করতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেরাস গ্ল্যান্ডের এক্সাম্পল কি? কোন কোন সালাইভারি গ্ল্যান্ডটা সেরাস? এক্সাম্পল হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড সালাইভারি গ্ল্যান্ড। কোন সালাইভারি গ্ল্যান্ডটা মিউকাস? এক্সাম্পল হচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো তুমি। একটু হোল্ড করো, আমি একটা জিনিস দেখছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মিউকাস গ্ল্যান্ডের এক্সাম্পল যেটা পিউরলি মিউকাস, ঠিক আছে। পিউরলি পিউরলি মিউকাস গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে আসলে, হ্যাঁ, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল সালিভারি গ্ল্যান্ড। আর মিক্সড এক্সাম্পল হচ্ছে সাবম্যান্ডিবুলার। এখানে তোমার
এই গ্ল্যান্ডে তোমার 90% সেল হচ্ছে সেরাস, 10% হচ্ছে মিউকাস। আচ্ছা আচ্ছা, যাই হোক, এরপরে তোমার সেরাস গ্ল্যান্ডের আরো কি কি কিছু এক্সাম্পল দিই, যেহেতু আমি বললাম যে এইগুলো রিচ ইন প্রোটিন। সো এক্সোক্রাইন প্যানক্রিয়াস, ঠিক আছে, এক্সোক্রাইন প্যানক্রিয়াস। আর তাহলে এই হচ্ছে তোমার বেসড অন দা কনসিস্টেন্সি অফ সিক্রেশন গ্ল্যান্ডার ক্লাসিফিকেশন। আর কি আছে আরেকটা আছে, আর আরো কয়েক রকম ক্লাসিফিকেশন আছে। তাহলে আমরা 4 রকম ক্লাসিফিকেশন পড়লাম গ্ল্যান্ডের। 5 নাম্বারটাতে আসি, অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন। অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন 3 ভাগে ভাগ করা যায়: মেরোক্রাইন, অ্যাপোক্রাইন, হলোক্রাইন। মেরোক্রাইন হচ্ছে সিম্পল, এই গ্ল্যান্ডের ভিতরে, তোমার এই গ্ল্যান্ডের সেলের ভিতরে তোমার সিক্রেটরি ভেসিকল থাকবে। সিক্রেটরি ভেসিকলের ভিতরে সিক্রেশনটা থাকবে। সিক্রেটরি ভেসিকলটা জাস্ট এক্সোসাইটোসিসের মাধ্যমে সেল থেকে বের হয়ে আসবে। বাট সেলের কিন্তু কোনো লস হবে না, জাস্ট সেলের ভিতরে একটা সিক্রেটরি ভেসিকল তৈরি হয়, সেই সিক্রেটরি ভেসিকলটা সিক্রেশনটাকে বাইরে বের করে দিচ্ছে, এভাবেই সিক্রেশন হচ্ছে, সেলটা ইনট্যাক্ট থাকতেছে। অ্যাপোক্রাইন সিক্রেশন কি? ধরো সিক্রেটরি পার্টিকেলটা সেলের অ্যাপিকাল সারফেসে মানে স্টোর করা আছে। সিক্রেশনের সময় সেলের পুরো অ্যাপিকাল পার্ট শুদ্ধা ডিস্ট্রয় হয়ে যায়, অর্থাৎ আফটার সিক্রেশন দ্য সেল উইল লুক লাইক দিস। অ্যাপিকাল পার্টটা শুদ্ধা সিক্রেটেড হয়ে গেছে, অর্থাৎ সেলের অ্যাপিকাল পার্টটা ধ্বংস হয়ে গেছে সময়। আর হোয়াট ইজ হলোক্রাইন? পুরো সেলটাই নষ্ট হয়ে গেছে সিক্রেশনের সময়, অর্থাৎ সিক্রেটরি পার্টিকেলটা যখন বের হয়েছে সেল থেকে, তখন পুরো সেল মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে সেলটা ধ্বংস হয়ে গেছে। তাহলে মেরোক্রাইন সিক্রেশন কি? অনলি সিক্রেটরি ভেসিকলের এক্সোসাইটোসিসের মাধ্যমে সিক্রেশন হয়, দ্য রেস্ট অফ দ্য সেল রিমেন্স ইনট্যাক্ট। একই সেল বারবার সিক্রেশনে অংশ নিতে পারে। অ্যাপোক্রাইন সেল কি? দ্য অ্যাপিকাল পার্ট অফ দ্য সেল ইজ ডিস্ট্রয়েড ডিউরিং সিক্রেশন। বিফোর সিক্রেটিং অ্যাগেন, দ্য অ্যাপিকাল পার্ট অফ দ্য সেল নিডস টু বি রিপেয়ার্ড। আর হলোক্রাইন কি? During secretion, the cell membrane is disrupted entirely and the whole cell is destroyed. এই সেলটা তাহলে জীবনে একবারই সিক্রেশন অংশ নিতে পারে। তাহলে এক্সাম্পল দেই, কোন গ্ল্যান্ডে কোন ভাবে সিক্রেশন হয়। এক্সাম্পল হচ্ছে তোমার মোস্ট অফ দ্য গ্ল্যান্ড হচ্ছে মেরোক্রাইন সিক্রেশন পদ্ধতিতে সিক্রেশন করে, মোস্ট অফ দ্য গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন পদ্ধতিতে সিক্রেশন করে এরকম গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এখানে তোমাদের একটা কথা একটু বলে নেই, সোয়েট গ্ল্যান্ড আমাদের বডিতে অ্যাজ এ হোল সোয়েট গ্ল্যান্ড 2 রকম। হচ্ছে তোমার ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড, নামটা খেয়াল রাখো, ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড, নাম হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। ইক্রাইন সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে মেরোক্রাইন ধরনের, মেরোক্রাইন ধরনের। আর অ্যাপোক্রাইনের নাম অ্যাপোক্রাইন, এটার নাম সিক্রেশন অ্যাপোক্রাইন ধরনের। আমাদের বডিতে মোস্ট অফ দ্য সোয়েট গ্ল্যান্ড হচ্ছে এক্রাইন, কিন্তু আমাদের বডিতে কিছু সোয়েট গ্ল্যান্ড আছে, যেমন এক্সিলাতে এবং তোমার পিউবিক রিজিয়নে, যেখান থেকে স্মেলি সিক্রেশন হয়, গন্ধযুক্ত, ওই জায়গার সিক্রেশনটা অ্যাপোক্রাইন সিক্রেশন, ঠিক আছে, অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে। কয়েকদিন গোসল না করলে যে গন্ধ বের হয় মানুষের শরীরে, মেনলি এই সোয়েট গ্ল্যান্ড গুলো তখন মানে গন্ধ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর হলোক্রাইন সোয়েট গ্ল্যান্ড এক্সাম্পল হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। ব্যাপার আছে সেবাসিয়াস গ্ল্যান্ডের, ধরো এই হচ্ছে গ্ল্যান্ড, এই হচ্ছে ডাক্ট, এই হচ্ছে তোমার স্কিন সাপোজ। সেবাসিয়াস গ্ল্যান্ডের সেলগুলো বললাম যে হলোক্রাইন, ঠিক আছে। সিক্রেশন হইলে যেহেতু পুরো সেলটাই বের হয়ে আসে, এই জন্য এই এই গ্ল্যান্ডের
ডাক্টে হর হামেশাই সেবাসিয়াস গ্ল্যান্ডের সেলগুলা সেল সহ যেহেতু সিক্রেশন হয়, এই ডাক্টে শুধু সিক্রেশন না, ডেড সেলও পাওয়া যায়। ডেড সেল যেহেতু পাওয়া যায়, এই জন্য খুব কমনলি এই সেবাসিয়াস গ্ল্যান্ডের ডাক্ট অবস্ট্রাক্ট হয়ে যায়। সেবাসিয়াস গ্ল্যান্ডের ডাক্ট অবস্ট্রাক্ট হয়ে কিন্তু আমাদের গালে একনি হয়। অবস্ট্রাক্ট হলে এখানে ব্যাকটেরিয়া জন্মায়, সেখানে একনি হয়, ঠিক আছে। তাহলে সেটা হলোক্রাইন গ্ল্যান্ড। হলোক্রাইন যেহেতু সেল শুদ্ধা সিক্রেট হয়ে ডাক্টকে ব্লক করে ফেলতে পারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, ঠিক আছে। এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন, এক্সোক্রাইন গ্ল্যান্ডকে ক্লাসিফিকেশন করা যায় কয়েক ভাবে। একটা হচ্ছে তোমার ডাকটা কেমন তার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সিক্রেটরি পোর্শনটা কেমন তার উপর ডিপেন্ড করে। ডাকটা কেমন তার উপর দুই ভাগে ভাগ করা যায়, সিম্পল হচ্ছে কম্পাউন্ড। ধরে নাও এই হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড ডাক্ট, এই হচ্ছে সিক্রেটরি পোর্শন, এই ধর একটা ডাক্ট। এইটা খেয়াল করে, এখানে কিন্তু ডাকটা আনব্রাঞ্চড, আর এখানে ডাকটা থেকে মানে ডাকটা ব্রাঞ্চড, দুইটা ব্রাঞ্চ বের হয়েছে। তাহলে যেই এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাকটা নন ব্রাঞ্চড, এটাকে বলে সিম্পল সিম্পল এক্সোক্রাইন গ্ল্যান্ড আর কি, ঠিক আছে। আর যেই এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাকটাই ব্রাঞ্চড, ওইটাকে বলে কম্পাউন্ড গ্ল্যান্ড, কম্পাউন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। এখন আসি সিক্রেটরি পোর্শনটার উপর ভিত্তি করে গ্ল্যান্ডকে কিভাবে ক্লাসিফাই করা যায়। কিছু গ্ল্যান্ড থাকে যাদের সিক্রেটরি পোর্শনটা এরকম এরকম থলির মতো, কিছু গ্ল্যান্ড থাকে যাদের সিক্রেটরি পোর্শনটা এরকম লম্বা টিউবুলের মতো, কিছু গ্ল্যান্ড থাকে যে সিক্রেটরি পোর্শনটা এরকম কয়েলড। তাহলে যেটার স্ট্রাকচারটা টিউবুলের মতো, এটার নাম হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড। যেটা এরকম গোল, এটার নাম হচ্ছে অ্যাসাইনার গ্ল্যান্ড, অ্যাসাইনার অথবা অ্যালভিওলার গ্ল্যান্ড। একটা আছে কয়েলড গ্ল্যান্ড, ঠিক আছে। আসলে এই দুইটা ডাক্ট কেমন এবং সিক্রেটরি পোর্শন কেমন, এই দুটাকে কম্বাইন করেই এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন করা হয়। যেমন সিম্পল টিউবুলার, সিম্পল কয়েল টিউবুলার। কয়েল টিউবুলার হচ্ছে কয়েল প্লাস টিউবুলার। হচ্ছে তোমার, ও আচ্ছা আরেকটা জিনিস, তোমার সিক্রেটরি পোর্শনটা আবার ব্রাঞ্চড হইতে পারে, আনব্রাঞ্চড হইতে পারে সিক্রেটরি পোর্শনটা। যেমন দেখো, এই সিক্রেটরি পোর্শনটা আনব্রাঞ্চড আর এই সিক্রেটরি পোর্শনটা ব্রাঞ্চড। দেখো ব্রাঞ্চিং কিন্তু দুই লেভেল হইতে পারে, ডাক্তার লেভেল হইতে পারে, তখন আমরা এটাকে সিম্পল কম্পাউন্ড বলি। আর যদি এভাবে হয়, যেমন এখানে এটা গ্ল্যান্ডুলার লেভেলে, যদি টিউবুলার গ্ল্যান্ডের কথা বলি, এটা একটা ব্রাঞ্চড টিউবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে দেখো, সিম্পল টিউবুলার, সিম্পল কয়েল টিউবুলার, এই দুটো হচ্ছে তোমার আনব্রাঞ্চড। একটা হতে পারে সিম্পল ব্রাঞ্চড টিউবুলার, ওকে, সিম্পল ব্রাঞ্চ টিউবুলার। তারপর আসি সিম্পল অ্যাসাইনার, এটা হচ্ছে আনব্রাঞ্চড, হচ্ছে সিম্পল ব্রাঞ্চড অ্যাসাইনার। দেখো সিম্পল ব্রাঞ্চ অ্যাসাইনারটা কেমন হবে দেখতে, আর তাহলে সিম্পল অ্যাসাইনারটা এমন হবে, সিম্পল ব্রাঞ্চ অ্যাসাইনারটা এমন, দুই ব্রাঞ্চ হতে পারে, তিন ব্রাঞ্চ হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। কম্পাউন্ড গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন কি?
কম্পাউন্ড টিউবুলার। কম্পাউন্ড টিউবুলারটা কেমন? এরকম ডাকটাই ভাগ করা। তারপর কি আছে? কম্পাউন্ড ব্রাঞ্চ টিউবুলার। কম্পাউন্ড ব্রাঞ্চড টিউবুলার, এটা দেখো ডাকটা তো ব্রাঞ্চ হইছেই, আবার গ্ল্যান্ডুলার পোর্শনটা ব্রাঞ্চড, ঠিক আছে? কম্পাউন্ড ব্রাঞ্চ টিউবুলার। তারপর আছে কম্পাউন্ড অ্যাসাইনার, এটা হচ্ছে এরকম, তোমার গ্ল্যান্ডটা ডাকটাই ব্রাঞ্চড বাট আলটিমেটলি গ্ল্যান্ডুলার পোর্শনটা আনব্রাঞ্চড, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনার। তারপর আছে কম্পাউন্ড ব্রাঞ্চড অ্যাসাইনার, এখানে ডাকটাও ব্রাঞ্চিং হয়েছে, ডাক্ট লেভেলে ব্রাঞ্চিং হয়েছে, আবার গ্ল্যান্ডুলার পোর্শনেও ব্রাঞ্চিং হয়েছে, কম্পাউন্ড ব্রাঞ্চড অ্যাসাইনার। ফাইনালি আরেকটা আছে কম্পাউন্ড টিউবিউলো অ্যাসাইনার। কম্পাউন্ড টিউবিউলো অ্যাসাইনার হচ্ছে এটা ব্রাঞ্চিং হয়েছে ডাক্টে, বাট আলটিমেটলি দেখা যাবে যে একটা গ্ল্যান্ডুলার পোর্শন হচ্ছে অ্যাসাইনার, আর একটা গ্ল্যান্ডুলার পোর্শন হচ্ছে টিউবুলার, এটা হচ্ছে কম্পাউন্ড টিউবুলো অ্যাসাইনার, ঠিক আছে? কম্পাউন্ড টিউবুলো, দুইটা ব্রাঞ্চ না, আরো বেশি থাকতে পারে, 10টা থাকতে পারে, 10টার মধ্যে দেখা যাবে 6টা অ্যাসাইনার, 4টা টিউবুলার, এরকম, ঠিক আছে? তো এখন এই হচ্ছে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো আমি কিন্তু এই পর্যন্ত সবগুলোর এক্সাম্পল বললাম, এখানে এসে কিন্তু এক্সাম্পল বলি নাই। তোমাদেরকে রিটেনে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড, তখন তোমরা এই যে 5টা ক্লাসিফিকেশন তোমরা দিতে পারো শর্ট শর্ট করে উইথ স্মল এক্সাম্পল। আর যদি এই প্রশ্নটা আসে ক্লাসিফিকেশন অফ আলাদা করে কিন্তু এটা আসে ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড, তখন তোমরা কিভাবে বলবা? এভাবে বলবা যে এ সিম্পল, বি কম্পাউন্ড, দেন এর আন্ডার এগুলা, বি আন্ডার এগুলা, ছবি একবার যেমনে পারো আর এক্সাম্পল দিবা, ঠিক আছে? এক্সাম্পলটা আমি তোমাদেরকে বলতেছি না, এক্সাম্পলটা মুখস্থ করার জিনিস। আমি তোমাদেরকে যে জাঙ্কুয়েরার এপিথেলিয়াল টিস্যু দাগিয়ে দিয়েছিলাম, অথবা জাঙ্কুয়েরাতে দেখবা একটা চার্ট আছে, ঠিক আছে? তোমার ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড, আমি দেখি একটু বের করে দেখাইতে পারি কিনা। দিয়েছিলাম তোমাদেরকে, আমি একটু দেখি এটা আছে কিনা, একটু ওয়েট করো। এই যে এই ছবিটা, ঠিক আছে? স্ট্রাকচার ক্লাসেস অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে তোমার এটা, এখানে তোমার দেখবে এক্সাম্পল গুলো তোমরা পড়বা, ঠিক আছে? এটা আসলে আমার বোঝানোর খুব অল্প জিনিসই আছে, এই জন্য আমি তোমাদেরকে আসলে বুঝাতে যাচ্ছি না। আহ, ঠিক আছে, তো এটাই, এটা তোমরা পড়বা, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাস, এতটুকুই ছিল আর কি, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে আমি তোমাদের কোয়েশ্চেন করার সুযোগই দিইনি একদম, তোমাকে বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, জিজ্ঞাসা করবা কেউ? আচ্ছা, যদি না করো জিজ্ঞাসা, তাহলে আমি যেটা বলি যে তোমাদের কানেকটিভ টিস্যু এবং এপিথেলিয়াল টিস্যু পুরোপুরি শেষ, কমপ্লিটলি শেষ। আর এখন বাকি আছে মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। মাসকুলার টিস্যু একটা ক্লাসে, নার্ভাস টিস্যু একটা ক্লাসে, হোপফুলি শেষ হয়ে যাবে।
রাজীব ভাই কি আছেন এখানে? আহ সম্ভবত নাই নাকি। আচ্ছা, এমন হইতে পারে আমি হয়তো আগামীকালকে ক্লাসটা আগামীকালকে না নিয়ে শুক্রবার আমি আছি নিতে ভাইয়া। পারি তোমাদের। ভাইয়া আমি আগামীকালকে ক্লাসটা সম্ভবত শুক্রবার দিন একটু নিতে পারবো, আপনার সাথে পরে আমি ডিসকাস করবো। কি আগামীকালকে আমি সন্ধ্যার পর থেকে একটু বিজি, ঠিক আছে? তো একটু দেখেন আর কি ভাইয়া। ঠিক আছে আর ভাই, ওকে ভাই। হ্যাঁ, আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে আমাকে করো। এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু পুরোপুরি শেষ, আমি তোমাদেরকে বইয়ের দাগানো পিডিএফ দিয়ে দিয়েছি। তো আমি ভাবতেছি শুক্রবার দিন আহ তোমার ক্লাস শুরুর আগে আমি এপিথেলিয়াল টিস্যুটা পরীক্ষা নিয়ে নিব। এর পরবর্তী ক্লাস আমি কানেকটিভ টিস্যুটা পরীক্ষা নিয়ে নেব, এমসিকিউ পরীক্ষা আগের মতোই, সেলের যে পরীক্ষা নিয়েছিলাম যেরকম ওইরকমই, ঠিক আছে? তো কারো কোনো কোয়েরি যদি না থাকে তাহলে আমি শেষ করি ক্লাস।